পাঠ করছি মুক্তা রায়ের লেখা গল্প আসামি। জেলের ছোট্ট ঘুপচি ছেলে আনমনে বসেছিল রজত। সন্ধ্যাবেলা এই সময়টা একটু বিশ্রাম। বইটই পড়ে, লেখালেখি করে। বাংলায় এমএ পড়ত। অনার্সে সেকেন্ড টপার। ছোট থেকে সাহিত্যের দিকে ঝোঁক। ভেবেছিল সাহিত্যের সেবা করেই জীবন কাটাবে, অথচ তার জীবন কাটছে অন্যরকমভাবে। 7 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে তার, তাই জেলে শ্রম দিতে হয় তাকে। ইদানিং লেখালেখি, হিসেব রাখার কাজকর্মই করে। আগে রান্নাঘরের কাজ, তারও আগে বিভিন্ন ধরনের কায়িক পরিশ্রমের কাজ করতে হতো। তার অপরাধটা এতটাই ঘৃণ্য যে পদে পদে অবমাননা, অপমানের শিকার হতে হতো দাগি, খুন, জখম, রাহাজানের আসামিদের হাতেও। তার সাথে মিশত না কেউ, প্রয়োজনীয় কথাটাও গালি দিয়ে বলতো। সাধারণ বন্দীদের তো কথাই নেই। 14 বার জেল খাটা আসামিদের চোখেও ঘৃণা ঠিকরে বেরোতো তাকে দেখলে। তার অপরাধটা বহু আলোচিত হয়ে এই কারান্তরালের মানুষগুলোর কানেও পৌঁছে গেছে। প্রথম 2 বছর জেলে যে কিভাবে গেছে তা ভাষায় বর্ণনা দেওয়া তার মতো সুলেখকের পক্ষেও কঠিন। সবার চোখে ইটারনাল সার্পেন্ট, নরকের কীট হয়ে বেঁচে থাকার গ্লানিকে যদি শাস্ত্রবর্ণিত নরক যন্ত্রণার সাথে তুলনা করা যায়, তবে বলা যেতে পারে নরক যন্ত্রণাও অনেক সুখের, শান্তির। অপরাধী জেল খাটা আসামিদের চোখে যদি সে এতটা ঘৃণ্য হয়, তবে জেলার থেকে জেলরক্ষীদের কাছে সে কতটা ঘৃণ্য, অবাঞ্ছিত। রজতের চমক ভাঙে রামসুখ মিশ্রজির ডাকে। মিশ্রজি ইউপির মানুষ। বহুদিন বাংলায় থেকেও দেশওয়ালি টান গেল না। ভাঙা ভাঙা বাংলা বলেন। এই নিয়ে রজত পেছনে লাগে ওনার। আমি ইউপি না গিয়েও হিন্দিটা মন্দ বলি না। আপনি এতদিনেও বাংলাটা শিখুন ভালো করে। ভাবি যে খুশি হবেন। বাংলার জামাই আপনি। বলেন তো, ক্লাস নেই আপনার? আরে, আমার শনি রবিবারের ক্লাসে আপনিও আসতে পারেন সাবজি। মিশ্রজি হাবিলদারের পদে থাকলেও জেলারের পরেই ওর শাসন চলে এই কেন্দ্রীয় সংশোধনাগারে। বড় বড় কয়েদিরাও ডরায় ওনাকে। সহকর্মীরা মান্য করে চলে। সেই মানুষ এখন রজতের সামনে ছেলে মানুষ। ভয় পান রজতের পড়াটা। না না মাস্টারবাবু, লেখাপড়া আমার ভালো লাগে না। আপনার কাছে রামায়ণ মহাভারত কি কাহানি শুনিলেই বহুত। আপনি কখন এত কিছু পড়িলেন? মিত্তিরবাবু। মিশ্রজি রজতকে কখনো মিত্তিরবাবু, আবার কখনো মাস্টারবাবু বলে ডাকেন। রজত মিত্রর উদ্যোগেই জেল কর্তৃপক্ষ নিরক্ষরতার বিরুদ্ধে অভিযান শুরু করেছে কয়েক বছর যাবৎ। রজত শনি রবিবার করে জেলে নিরক্ষর ও স্বল্প শিক্ষিত কয়েদিদের ক্লাস নেয়। অবৈতনিক শিক্ষক। মনের আনন্দ করে কাজটা। ছাত্র সংখ্যাও প্রচুর। শুধু লেখাপড়া শেখানোই নয়, ফিরে গিয়ে সৎভাবে জীবন কাটানোর ইচ্ছেটাকে জাগিয়ে তোলার জন্য বিভিন্ন মনীষীদের জীবনের দৃষ্টান্ত তুলে ধরে। লোককথা, কাহিনী, নীতিশিক্ষার মাধ্যমে জীবনের আলোকোজ্জ্বল দিকটিতে আলোকপাত করে। বলে আলোর কাছে কখনো অন্ধকারে এঁটে উঠতে পারে না। অথচ রজতের নিজের জীবন অন্ধকারে ঢাকা। একটা ব্রাইট সম্ভাবনাময় ছেলের জীবনের সব সম্ভাবনা, আলো, আনন্দ একদিন শেষ হয়ে গেছে। তার ঘৃণ্য দুর্গন্ধময় বাসনা, ভোগলিপ্সা তাকে শেষ করেছে। রজত একজন রেপিস্ট। একটি 10 বছরের বালিকাকে সে নষ্ট করেছে। এতটাই নির্মম সে হয়েছিল যে বালিকাটি ভয়ে, আতঙ্কে, যন্ত্রণায় জ্ঞান হারিয়েছিল। ঘটনাটা মেয়েটিকে বোবা করে ফেলেছে। মেয়েটি রজতের বন্ধু অনুপমের বাড়ির এক আশ্রিতার মেয়ে। আশ্রিতা মহিলা অনুপমের দুঃসম্পর্কের মাসি। অনাথা, বিধবা, সম্বলহীন অনুপমদের বাড়ির এত বড় হেঁসেল সামলাতেন তিনি। মেয়েটি স্থানীয় স্কুলে 5-এ পড়ার সাথে সাথে মাকেও সাহায্য করত কাজে। রজত অনুপমদের বাড়ির বাচ্চাদের সাথে সরস্বতীকেও পড়াতো। ছাত্র পড়িয়েই নিজের পড়ার খরচ জোগাড় করত রজত। গরিব বিধবা মায়ের একমাত্র ছেলে। সম্বল বলতে মায়ের কটা পেনশনের টাকা, প্রভিডেন্ট ফান্ডে টাকা, আর যেটুকু জোট জমি ছিল বেচে দিয়ে রজতের দিদি আলিয়ার বিয়ে দিয়েছিলেন রজতের বাবা রাধানাথ বাবু। ভাগ্যিস ঘটনার বছর 2 আগে রাধানাথ বাবু গত হয়েছিলেন। দেখে যেতে হয়নি কত মানত, তাবিজ, কবজ করে বয়সকালে ওনার যে ছেলে হয়েছিল। যে ছেলের স্বভাব চরিত্র নিয়ে এত গর্ব ওনার ছিল, সেই ছেলে কি জঘন্য কাজ করে বসেছে। নিজের ছাত্রীকে। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জেলার পলাশ ব্যানার্জি এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করছেন। বহুদর্শী মানুষ তিনি। এতগুলো বছর ধরে জেলারে চাকরি করছেন। বহু বিচিত্র চরিত্রের মুখোমুখি হয়েছেন।
প্রতিবার মনুষ্য চরিত্রের নতুন নতুন দিক, জটিল জীবনের অদ্ভুত সব না শোনা কাহিনী শুনে তিনি কখনো শিহরিত হয়েছেন, আবার কখনো আপ্লুত হয়েছেন। দুরূহ মনস্তত্ত্বের অধ্যয়নই তার সবচেয়ে বড় আগ্রহের বিষয়। খবরের কাগজে পড়েছিলেন রজত মিত্রের কুকীর্তির কাহিনী। কি জঘন্য চরিত্রের মানুষ, যেন কৃমিকীট, নরকের পোকা। সেই নরকের জীবটিকে সেদিন যখন দেখলেন কয়েদিদের ক্লাস নিচ্ছে, তাদের আশার কাহিনী, ভালোবাসার কথা শোনাচ্ছে, অবাক হয়ে গিয়েছিলেন। বিদায়ী জেলার মিস্টার সেন তার মনের অবস্থাটা টের পান। ওকে আমি বহুদিন ধরে দেখছি, এমন ইন্টারেস্টিং চরিত্র আপনি কমই পাবেন। এখানে আসার পর 1.5 বছর ওই কয়েদিগুলোই ওর চোখের বিষ ছিল। ওর কুকাজের জন্য কেউ ওকে ভালো চোখে দেখত না, সব সময় বেকায়দায়, অসুবিধায় ফেলত। অথচ আজ দেখুন কিভাবে সম্ভব হলো। মনসুর মিয়া বলে এক তাগড়াই দাগি কয়েদি জেলের প্রধান রাঁধুনি। রান্নাঘরের কর্তৃত্ব ওর হাতেই। জেলরক্ষীরাও ঘাঁটায় না ওকে, জেলারকেও সমীহ করতে হয়। এতগুলো লোকের রান্না যে সুচারুভাবে হয়, তা ওই মনসুরের দৌলতেই। একবার রেগে 4 দিন রান্নাঘরে ঢোকেনি, সে কি অবস্থা। ওই মনসুরের 2 চোখের বিষ ছিল রজত। ফলে পোড়া ভাত তরকারি জুটত ওর কপালে, তাও প্রয়োজনের তুলনায় কম। সাথে মনসুর আর ও সাগরেদদের গালি, লাথি, গুঁতো। অমানবিক খাটাতো ওকে দিয়ে মনসুর। খুন্তি টুন্তি ছ্যাঁকাও দিয়েছে বলে শুনেছি। এই নিয়ে কোনোদিন নালিশ করেনি রজত। এক কোনায় বসে খেত, যদি না ওই ভাতে ওপর থেকে কেউ ময়লা জল ঢেলে দিত। এমন হলে খাওয়া বন্ধ। অফিসে বসে কথা বলছিলেন দুজনে। মিস্টার সেন দম নেওয়ার জন্য থামেন। মিস্টার ব্যানার্জির আগ্রহ বাড়ছে। তারপর একদিন অদ্ভুত ঘটনা ঘটল। মনসুর রজতকে কারি মশলা দিয়েছিল বাটতে। পেঁয়াজ বাটা, মশলা বাটা, এই কাজগুলো ওকে দিয়েই করাতো। কালির বাসন মাজানো তো ছিলই, কালি থাকলেই গালি। কয়লাও ভাঙতে হতো। তা মশলা বাটতে বাটতে হঠাৎ রজত দেখে জ্বালার মতো মুখের উনুনটা থেকে কিভাবে মনসুরের গায়ে আগুন লাগলো। অন্যরা এগোতে সাহস পাচ্ছিল না, রজতই বাঁচায় মনসুরকে। ওই মনসুরের থেকে বেশি উন্ডেড হয়েছিল ও। মনসুর দিন 15-20-এর মধ্যে ভালো হয়ে যায়, আর রজতের সারতে লাগলো 2 মাস। হাতের কাছে কিছু না পেয়ে নিজের শরীর দিয়েও আগুন নিভিয়েছিল। তারপর থেকে চিত্রটা অন্যরকম। সংশোধনাগার জুড়ে রজতের মঙ্গল কামনায় সবাই প্রার্থনা করেছিল। লজ্জিত ছিল নিজের ব্যবহারে। মনসুর রজতের ক্লাসের মনোযোগী ছাত্র। ও সাকরেতগুলো জুটেছে সেখানে। এখন তো ছাত্র সংখ্যা দেখছেনই। ছেলেটার মধ্যে বড় সম্ভাবনা ছিল। কিন্তু এই সংশোধনাগারের কয়েদিদের মতো আমারও বিশ্বাস রজত অপরাধী নয়। ওর মতো ছেলে এমন অপরাধ করতে পারে না। এখন সত্যটা জানার চেষ্টা করছেন মিস্টার ব্যানার্জি। কারারক্ষীদের কাছে শুনেছেন কি ভীষণ উপকারী ছেলে রজত। যারা ওকে এত কষ্ট দিয়েছে তাদের অনেককেই কিছু না কিছু উপকার করেছে। চিঠিপত্র লিখে টিকে দেয়, চাইলে সাংসারিক পরামর্শও দেয়। এমনকি অনেককে হোমিওপ্যাথি ওষুধ টষুধও দেয়, মানে উপসর্গ শুনে ওষুধের নাম লিখে দেয়, এখন এনে খাও। কারারক্ষীরাও ওর ওষুধের ভক্ত। রজত ওর বাবার কাছ থেকে এই বিদ্যেটা শিখেছে। ওর বাবা গ্রামে বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। উঠে দাঁড়ান মিস্টার ব্যানার্জি। কিছুতেই রজতের কেস হিস্ট্রির সাথে ও স্বভাবের মিল পাচ্ছেন না। আর ওর ওই নির্মল অপাববিদ্ধ দৃষ্টি, উন্নত মুখ কখনো কোনো ভোগী পাপীর হতে পারে না। অথচ ছেলেটা কিচ্ছুটি বলে না, খালি এক কথা, আমি ওই কুকাজ করেছি। আদালত যেটা বলেছে সেটাই সত্য। মিস্টার ব্যানার্জি জিজ্ঞেস করেছিলেন, রেপিস্টের সাথে কি তার শিকারের বিয়ে হওয়াটা ঠিক? রক্ষকই ভক্ষক, কথাটা উল্টে ভক্ষকই রক্ষক। এর চেয়ে সতীদাহ প্রথা মনে হয় কমই ইনহিউম্যান। সতী একবার জ্বলেই শেষ, কয়েক ঘন্টার মামলা। আর এক্ষেত্রে সারাটা জীবন ধরেই সতী জ্বলবে, জ্বলার শেষ নেই। কারণ বিয়েটা হলো এক জ্বলন্ত চিতার সাথে। হেসে উত্তর দিয়েছিল রজত। মনে মনে চমৎকৃত হন মিস্টার ব্যানার্জি। অপূর্ব বলেছে। প্রশ্ন করেছিলেন, এক রেপিস্টের, বিশেষত শিশু বা বালিকার যে ইজ্জত নিয়েছে, কী শাস্তি হওয়া উচিত বলে তোমার মনে হয়? মৃত্যু। কঠোর কঠিন মধ্যযুগীয় পন্থায় মৃত্যুই একমাত্র উপযুক্ত শাস্তি। যে একটি ইনোসেন্ট শৈশবের মৃত্যু ঘটায়, তার এমন শাস্তি হওয়া উচিত। অকম্পিত দৃঢ় গলা রজতের। ও ধীর শান্ত গলায় বলা কথাগুলো যেন পূর্বতন জেলার মিস্টার সেনের আত্মপ্রত্যয় ও বিশ্বাসেরই প্রতিধ্বনি। সত্যি এত ইন্টারেস্টিং ক্যারেক্টার মিস্টার ব্যানার্জি দেখেননি। অভিনব। হয় অতি চালাক,
ও সুঅভিনেতা নয় এমন একটি মানুষ যাকে পরিস্থিতি বাধ্য করেছে অন্যের পাপের শাস্তি মাথায় পেতে নিতে। তবে মিস্টার ব্যানার্জি দম্বার পাত্র নন, হারতে তিনি জানেন না। আর ঘৃণ্য অপরাধী রজতের কাছে তো নয়, যাকে দেখলেই মাথা চায় ভীষণ ঘৃণা করতে, মন সায় দেয় না। কোথাও একটা ভুল আছেই, ওই ভুলটাই খুঁজে বের করতে হবে। প্রায় 5 বছর ধরে এখানে আছে রজত। আগে মাস 4 ছিল জলপাইগুড়ি জেলে। খোঁজ খবর নিতে হবে ওর বাড়ির সম্বন্ধে, কে কে ওর সাথে দেখা করতে আসে। আমায় ডাকছিলেন স্যার? মিশ্রজি বললেন। আপনি ডেকেছেন? শান্ত নম্র গলা রজতের, একটু সংকুচিত। মানুষটা তাকে সবসময় যেন মাইক্রোস্কোপের নিচে ফেলে দেখার চেষ্টা করেন। হেসে রজতকে বসতে বলেন মিস্টার ব্যানার্জি। তোমার সাথে গল্প করব। শুনলাম লেখো টেখো, বিস্তর পড়াশোনা তোমার। তোমার লেখা ছদ্মনামে বেরোয়? আগে থেকেই তোমার লেখার ভক্ত আমি, লেখকটিকে চিনতাম না। ছেলেটার খোঁজ খবর নিতে গিয়ে ওর এই পরিচয়টা জেনে সত্যি ভীষণ বিস্মিত হয়েছিলেন তিনি। লিখতো আগের থেকেই, জেলে আসার পর কিছুদিন লেখা কম বেরোতে, কিন্তু বেরোতো। নিশ্চয়ই বাইরে থেকে কেউ ওর লেখা বের করে গেছে, তাই লেখা বেরিয়েছে। কিন্তু লেখকের হদিশ কেউ কোনোদিন পায়নি, পুরস্কার নিতেও আসেনি কেউ। পরে সেনবাবুই আবার ব্যবস্থা করে দেন ওর নতুন লেখা প্রকাশের। তথ্যটা সেনবাবুর কথাই জেনেছেন মিস্টার ব্যানার্জি। এত অবাক জীবনে কোনো দিন হননি। ওই ছেলে আর ওই লেখা, এক নরপশু কিভাবে এত ভালোবাসার কথা, বিশ্বাস, মানবতার কথা লিখতে পারল? এত প্রতিবাদী কণ্ঠ সে পেল কি করে? এ আর এমন কি, ক্রিমিনাল ছাড়া তো আর কিছু নেই। ধীর উদাসী গলায় বলল রজত। তোমার বাড়িতে কে কে আছেন? কেউ নেই। ওই ঘটনার মাস 3 মধ্যেই মা গত হয়েছেন। ঘটনাটা তিনি সহ্য করতে পারেননি, অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘুমের মধ্যেই স্ট্রোক। মাকে শেষবারের মতো দেখতে পাইনি। এত ঘৃণ্য আসামির তার মাকে দেখার আমি চেষ্টাই করিনি যাবার। আমায় দেখলে মায়ের আত্মা কষ্ট পাবেন, অপমানিত হবেন। চোখ ছলছলিয়ে ওঠে ছেলেটার। এগুলো শুনেছেন মিস্টার ব্যানার্জি, তবু ওর মুখ থেকে শুনতে চান, ওর এক্সপ্রেশনটা দেখার জন্য। আর কেউ নেই? শুনেছি দিদি ওই দিনেই সম্পর্ক ত্যাগ করেছে। ওর ভাই মারা গেছে। দোষ নেই দিদির। ভাই এমন কাজ করলে তাকে ক্ষমা করা যায়? অবাক হন মিস্টার ব্যানার্জি। কেমন অক্লেশে নিজের দোষের কথা স্বীকার করছে, অদ্ভুত। তবে তোমার সাথে মাঝে মাঝে সেজুতি নামের যে মেয়েটি দেখা করতে আসে, সে কে? ওর সাথে আরও একজন থাকে, যে তোমায় রাখি বাঁধে। রজতের মুখ লাল, কিছুক্ষণ কথা বলতে পারে না, যেন বোবা হয়ে গেছে। কারো ধ্যানে যেন মগ্ন। অদ্ভুত শান্ত সৌম্য মুখ। এই দীপ্ত পবিত্র মুখে ছেলেটিকে আসামি ভাবতে মন চাইছে না মিস্টার ব্যানার্জির। মানুষ চেনেন তিনি। আসামি নাড়াঘাটা করাই কারবার তার। এমন আসামি কখনো পাননি। দীপা মানে সেজুতি আমায় ভালোবাসে। পৃথিবীতে যে কজন পাগল আছে ও তাদের একজন। মাও বিশ্বাস করেননি। তবে নিজের পেটের ছেলের উপর ভরসা থাকতেই পারে, যতই কুপুত্র হোক। সেজুতির বাড়ির লোক আমার মাস্টার মশাই, আমার নমস্য। এমন মানুষ দুটো দেখা যায় না। দীপা সেই দেবতুল্য মানুষটার মেয়ে। কোনো সমস্যা হয়নি, শুধু ওর মা একটু কিন্তু কিন্তু করছিলেন। খুবই স্বাভাবিক, ও একমাত্র মেয়ে। মাস্টার মশাইকেও দেখতে পারলাম না গত বছর। এই দুঃখ আমার যাবার নয়। আর্দ্র গলা রজতের, বেদনা বিধুর। তাড়াতাড়ি কথা পাল্টায় মিস্টার ব্যানার্জি। তা মেয়েটি তাহলে তোমার অপেক্ষায় আছে? কলঙ্ককে কেউ যদি সিঁদুর বানাতে চায়, কি করব বলুন? এই জন্যই ওকে পাগলি বলি। তুমি যখন জেলে, তোমার লেখালেখিগুলো ওই ছাপার ব্যবস্থা করেছে? হ্যাঁ, বলতে পারেন। তবে সাথে ছিলেন আমার মাস্টার মশাই, যার উৎসাহ ও আশীর্বাদে প্রথম আমার লেখা প্রকাশিত হয়। আর সেন স্যারের কাছে আমি কৃতজ্ঞ। উনি আমায় মানুষের মর্যাদা দিয়েছেন, আমার লেখাপড়ার ব্যবস্থা করেছেন। এমএটা কমপ্লিট করতে পেরেছে ওর দয়াতেই। জেলে থেকেও দারুণ রেজাল্ট, সেটা আপনাদের দয়ায়। সবাই এত সাহায্য করেছে। আচ্ছা, যে মেয়েটা তোমাকে রাখি পড়ায় এখানে এসে, সে কে? তোমার কোনো বোন? একটু থতমত খায় রজত, তারপরে স্বাভাবিক। একটু অপ্রতিভ হলেন জেলার সাহেব। অবশ্য অনধিকার চর্চা করছি আমি, পদের অপব্যবহার। আসলে আমার মনে হচ্ছে তুমি অন্যায়ের শিকার হয়েছ। দোষী তুমি নও। না না, দোষী আমি। আমার জন্য মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল।
কথাটাও যদি অন্তত বলতে পারত। পড়াশোনায় এত ভালো ছিল, বিধবা মায়ের একমাত্র আশা। আমি খুনিও জানেন, তার শাস্তি কিন্তু পাইনি। ওর মা আমার অপকর্মের জন্য মারা গেলেন। মেয়ের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। আমার নরকেও ঠাঁই হবে না। এ কি শুনছেন মিস্টার ব্যানার্জি? এ কি অনুতাপের কণ্ঠস্বর না অন্য কিছু? এরপর ৮-৯ মাস পরে জেল থেকে ছাড়া পায় রজত। যাবার সময় জেলার সাহেব মিস্টার ব্যানার্জিকে অনুরোধ করে শনি রবিবারের ক্লাসগুলো যাতে ঠিকমতো হয়। বেশ কমাস কম জেল খাটতে হয়েছে রজতকে ওর গুড কন্ডাক্টের জন্য। জেলার সাহেব দেখেন কারারক্ষী থেকে কয়েদি সবারই মন খারাপ, অনেকের চোখেই জল। অথচ এই চোখগুলোতে একদিন আগুন আর ঘৃণাই ছিল। যে মনসুর মিয়া ওকে অর্ধেক দিন না খাইয়ে রাখত, সে আজ নিজে হাতে কত কি রান্না করে খাইয়েছে। মনসুরদা, তুমি কিন্তু এবার গিয়ে পাইস হোটেল খুলবে। আমার কাছে এসো, হোটেল খোলায় একটু যদি কাজে আসতে পারি তোমার। এত সুন্দর তোমার রান্না, পুরুলিয়াতে খুললে মাঝে মধ্যে তোমার রান্না খেতে পারবো। হেসে মনসুরকে জড়িয়ে ধরে রজত। সব আসামির মধ্যেই থাকে একজন মানুষ, তাকে খুঁজে নিতে হয়। মানুষটাকে ঠিকমতো খুঁজে নিয়ে তাকে যদি সৎ রাস্তায় চলার সুবিধাটা বোঝানো যায়, ব্যাস অপরাধী খতম। ছাড়া পেয়ে আমি তোমার কাছেই যাব। এই জিন্দেগি তোমার দেওয়া, তোমার সেবাতেই লাগাবো। যেও, আমার বিরাট সংসারের হেসেল তোমাকেই ধরতে হবে। লোকে যতই তোমাকে খারাপ বলুক, আমি বিশ্বাস করি না। এখানকার জেলা সাহেব থেকে নতুন কয়েদি পর্যন্ত কেউ বিশ্বাস করে না যে তুমি অপরাধী। তুমি যদি সত্যিকারের ওই হও, আমাদের বিশ্বাস ভালোবাসা শব্দগুলো, যে শব্দগুলোর মানে তুমিই শিখিয়েছ, ওপর থেকে ভরসা উঠে যাবে। আমাদের ভরসা নষ্ট করো না। স্বীকার করো যে তুমি দোষী নও, অন্তত আজকে। বলতে বলতে কেঁদে ফেলেছিল মনসুর। দাগি আসামি, বহুবার জেল খাটা, মানুষ চেনে ভালো করেই। শুধু এই ছেলেটাকে চিনতে বড্ড দেরি করে ফেলেছিল। এই আফসোস তার এ জীবনে যাবে না। অবশেষে দীর্ঘ 6.5 বছর পর ছাড়া পেল দাগি আসামি রজত মিত্র। তার বহু ছবি কীর্তি কাহিনী সহ কাগজে বেরিয়েছিল। যেসব লোকজন তাকে চিনত, পছন্দ করত, তারা প্রথমে ঘটনাটা বিশ্বাস করতে চায়নি, হতভম্ব হয়ে গিয়েছিল। তারপর বিশ্বাস করেছিল কাজটা রজতেরই। ভালো মানুষের ছদ্মবেশে এক রাক্ষস লুকিয়ে আছে ওর মধ্যে। অপরিসীম ঘৃণা ওর জন্য যথেষ্ট নয়। কুলাঙ্গার ছেলের অপরাধ সহ্য করতে না পেরে অনুরাধা দেবী মারা গেলেন। জনরেশে ওদের বাড়িটা তছনছ হতে যাচ্ছিল। 2-4 জন প্রতিবেশী ও পুলিশের হস্তক্ষেপে সে যাত্রা রক্ষা পান অনুরাধা দেবী। শখটা নিতে পারলেন না। তার স্বামীর সম্মান ধুলোয় লুটল। এ কি করলো ছেলে? এভাবে পিতৃঋণ শোধ করল? নিজের গায়ে কলঙ্কের কালি মাখল? ময়নাগুড়ির কাছে এক গ্রামে ঘটে যাওয়া এই ঘটনা অনেকেরই মনে ধীরে ধীরে ঝাপসা হয়ে গেছে। রজতকে দেখলেও আর কেউ চিনবে না। গলার কাছের পোড়া দাগ ঢাকতে একমুখ দাড়ি গোঁফ, উজ্জ্বল চোখ, কৃচ্ছ সাধনা আরও উজ্জ্বল অন্তর্ভেদী। সৌম্য মুখশ্রী, মিষ্টি হাসি আর বেতের মতো রিজু মানুষটি খুব খুশি। তার একমাত্র বোনটা কথা বলতে পারছে। চেন্নাইয়ের এক হাসপাতালে চিকিৎসা করিয়েছে জেল থেকে ছাড়া পাওয়ার পর। ইতিমধ্যে রেজিস্ট্রি বিয়েটা সেরে ফেলেছে পুরুলিয়ার এক হাই স্কুলের শিক্ষিকা সেজুতি রক্ষিতের সঙ্গে। যে বাড়িতে তারা থাকে সেটা সেজুতির দাদুর বাড়ি। পুরুলিয়ার এই অঞ্চলের নামকরা লোক ছিলেন সেজুতির দাদুরা, এককালের জমিদার। তাই দালান বাড়ি সহ বহু জমিজমা সমস্তটাই সেজুতির মায়ের। তিনি একমাত্র মেয়ে ছিলেন। আগে লোক রেখে সেগুলো দেখাশোনা করতেন দামিনী দেবী। পরে এই ঘটনার পর তারা ময়নাগুড়ির পাট মিটিয়ে এদিকে চলে আসেন। ছেলেটার এত দুর্নাম সহ্য করা যাচ্ছিল না আর। কালে ভাদ্র সেজুতি ওর বাবাকে নিয়ে যেত পেনশন তুলতে। এখন রজত, সেজুতি মানে দীপা, দীপার মা সারদা, এই 4 জনের সংসার। সারদা রজতের বোন। সামনের বছর মাধ্যমিক দেবে সারদা। সারদার কাছে ওর দাদার মতো শিক্ষক দুটো হয় না। দাদাই ওকে এখন পড়াচ্ছে। দাদা বোনকে অন্য দিনের মতোই পড়াচ্ছিল, আর বউ কখন দয়া করে একটু চা দেবে ভাবছিল। শীতটা জাঁকিয়ে পড়েছে। আজ 3রা পৌষ। কলিং বেলটা বেজে উঠল। মা আর দীপা রান্নাঘরে। কী সব রান্নাবান্না হচ্ছে সারদার দাদার জন্মদিন উপলক্ষে। দীর্ঘ এতগুলো বছর পর তার জন্মদিন পালন হচ্ছে। সারদারও মনটা খুশি। ছুটি চেয়েছিল কিন্তু পায়নি, সামনে পরীক্ষা। অনেক পড়তে হবে বলে রজত অঙ্ক করাচ্ছিল সারদাকে। বাংলা ছাত্র হলে কি হবে, অঙ্ক বিজ্ঞানও দারুণ ভালো। হায়ার সেকেন্ডারিতে পিওর সায়েন্স নিয়ে খুব ভালো রেজাল্ট করেছিল। গ্র্যাজুয়েশনে বাংলা অনার্সের সাথে কম্বিনেশনে ম্যাথ ছিল। বন্ধুরা এজন্য তাকে কম ঠাট্টা করেনি। উত্তর দিত, ভাষার সাথে অঙ্কের অমিলটা কোথায়? দুটোই অন্তহীন, তল নেই কোনো।
কথায় রজতের সাথে পারা কঠিন। পুঁটের মা গিয়ে দরজা খুলে দেয়। পুঁটে ও পুঁটের মা রজতদের বাড়ির পার্মানেন্ট বহিরাগত। দামাল পুঁটে পড়ে ক্লাস 4-এ। দাদাবাবু আর দিদিমণিকে ছাড়া পৃথিবীর আর কোনো কিছুকে ভয় পায় না। পুঁটের মা গেরস্থলী দেখাশোনা করে। দাদাবাবু, আপনারে একজন ভদ্রলোক ডাকতেছেন। কে পুঁটের মা? এত শীতের রাতে বৃষ্টির মধ্যে কে এলো? চলো দেখি। ইস, লাইটটাও নেই। এই গল্পের শেষ অংশটি শুনতে পাবেন আগামীকাল দুপুরে 1:45। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।